সীমিত সম্পদ দিয়েই বৈশ্বিক উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কো পুরস্কার। প্রধানমন্ত্রী বললেন, রোহিঙ্গা সংকট বাড়াবে আঞ্চলিক ঝুঁকি। এখনো চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া। জনগণের সামর্থ্য মাথায় রেখে এ সপ্তাহে দেয়া হবে 3টি প্রস্তাবনা। ডিসেম্বরে দৃশ্যমান হবে 9টি স্টেশন। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত 1, দগ্ধ 7। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 1 জনের মৃত্যু। বান্দরবানে নির্মাণ করা হয়েছে 45 মিটার রাবার ড্যাম। চাষাবাদের আওতায় 700 হেক্টর অনাবাদি জমি। ভাঙন থেকে রক্ষা পাবে শতাধিক ঘরবাড়ি। এবং মুন্সিগঞ্জে ইলিশের আড়তে ইলিশের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 500 টাকা। ছুটির দিনে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1400 টাকা পর্যন্ত। রাজধানীতেও বাড়তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। সীমিত সম্পদ দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার তুলে দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে ইউগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বৃহস্পতিবার রাতে ইউনেস্কোর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের 69টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরও সম্প্রসারিত করবে এই পুরস্কার। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। প্রতি 2 বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $50,000। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। শিগগিরই সমাধান না করলে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশে নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সে প্যারিস পিস ফোরামের আয়োজনে বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া ইউনেস্কোর সাধারণ পরিষদের অধিবেশনে দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ ঘোষণা করার আহ্বান জানান শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্ট। রাষ্ট্রীয় আমন্ত্রণে ফ্রান্সে গিয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অংশ নিচ্ছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানেও। ফ্রান্স সফরের 3য় দিনে অন্যান্য কর্মসূচির ফাঁকে বাংলাদেশের সরকার প্রধান আমন্ত্রিত ছিলেন ফ্রান্সের অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা
প্যারিস পিস ফোরামের চতুর্থ আসরে। There are moments. প্যারিসে লা ভিলেটের গ্র্যান্ড হলে বিশেষ এই আয়োজনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নিরাপত্তা পরিষদের স্থায়ী 2 সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সামনে প্রধানমন্ত্রী আবারও তুললেন রোহিঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, এই সংকট সীমান্ত পেরিয়ে বাইরে ছড়ানোর বিপজ্জনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। The world must act seriously to make sure that those people can go back to Myanmar soon. Otherwise, security risks from the crisis will not just remain confined within our borders. We already see signs of that. যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি তুলে ধরে শেখ হাসিনা জানান, মহামারীর ধাক্কা সামলে আন্তর্জাতিক শান্তি কূটনীতির দিকে এগোতে হবে বিশ্বকে। We vote a zero tolerance approach to all forms of terrorism. In Indo-Pacific region must be an area of peace and prosperity. এর আগে বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোর 41তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনলাইন শিক্ষা পদ্ধতি সার্বজনীন করতে ইউনেস্কোকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। I call upon to declare remote learning and online education as a global public good. মহামারী পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন আবারও স্বাভাবিক করতে সংস্থাটিকে নতুন করে ভাববার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা আলোচনা হলেও এখনও খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি ধাপে খসড়া তৈরি করে এ সপ্তাহেই মন্ত্রণালয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এদিকে ডিসেম্বরেই দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অর্থাৎ প্রথম 9টি স্টেশনের ছাদে শেড নির্মাণের কাজ। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও, সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। শতকরা হিসাবে যা 86.08 ভাগ। রেল লাইন তো বসে গেছে বহু আগে। চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। আসছে মাসের প্রথম সপ্তাহেই এই কাজের পালা শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছে। তার সাথে সাথে এটার যে বেসিক ডিজাইন এটাও আমরা শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কয়েকটি ধাপে দেয়া হবে প্রস্তাবনা, এই সপ্তাহেই জমা পড়বে সংশ্লিষ্ট দপ্তরে। প্রস্তাবগুলো যে আছে না, অপশান থাকবে, অপশান 1, অপশান 2, অপশান 3। সেখানে হয়তো এরকম চিন্তা করা হবে যে না, আমরা কোনো কিছুই চিন্তা করব না, প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আরেকটা জায়গায় হয়তো দেখা হবে যে না, জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আরেকটা মডেলে আমরা হয়তো এইভাবে তৈরি করছি যে জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সারভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 72 ভাগ। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে ভাঙা থেকে ঢাকা পর্যন্ত 77 কিলোমিটার রেলপথ 2022 সালের ডিসেম্বরে উদ্বোধনের টার্গেট নিয়ে কাজ চলছে পুরো দমে। সেতু রেলিং প্রকল্পের মাওয়া এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
উজ্জ্বল। হারিয়া এই পদ্মা সেতুকে ঘিরে এই রেল নেটওয়ার্ক কিন্তু পুরো রকম বদলে যাচ্ছে এবং এখানে যে এই রেলওয়ে নেটওয়ার্ক সেটি কিন্তু একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসতেছে। এবং আপনি যদি বলছিলেন যে রাজধানী ঢাকা থেকে যে একেবারে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই ৭৭ কিলোমিটার এলাকা জুড়ে যেমন কাজ চলছে, পাশাপাশি কিন্তু একেবারে যশোর পর্যন্ত রাজধানী ঢাকা থেকে যে ১৭২ কিলোমিটার এই পুরো প্রকল্প ঘিরে কিন্তু এখন বিশাল কর্মযজ্ঞ। এবং রেল পথমন্ত্রী যেটি বলেছেন যে ২০২২ সালের যে ১৬ ডিসেম্বর তিনি রাজধানী ঢাকা থেকে একেবারে পদ্মা সেতু অতিক্রম করে মাওয়ার পর্যন্ত, মাওয়া অতিক্রম করে একেবারে ভাঙা পর্যন্ত তিনি রেল লাইনটি চালু করতে যাচ্ছেন। সেই লক্ষ্যেই কিন্তু আপনি দেখছেন যে কিভাবে হরদম কাজ চলছে এবং এখানকার যে রেল লাইন সেটি কিন্তু পদ্মা সেতুর দুই প্রান্তেই যে ভায়াটাক্ট আছে রেল সংযোগ সেতু, সেখানে কিন্তু রেল লাইন অধিকাংশ বসে গেছে এবং এর বাইরে যেসব রেলপথগুলো আছে সেগুলো কাজ চলছে, রেল স্টেশনে কাজ চলছে এবং কর্তৃপক্ষ বলছেন যে পুরো প্রকল্পের অগ্রগতি ৪৬% হলেও কিন্তু এই যে মাওয়া থেকে একেবারে ভাঙা পর্যন্ত সেখানে কিন্তু ৭১% বেশি এবং রাজধানী ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সেটি কিন্তু প্রায় ৪৩%। এবং এই অগ্রগতিকে টার্গেট রেখে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যথাসময়ে এই প্রকল্প শেষ করতে এবং এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও এটি আগেই সম্পন্ন করবার চেষ্টা করছেন। এবং রেল কাজটি কিন্তু করছে চীনা ঠিকাদার এবং পরামর্শক হিসাবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এই ছিল মুন্সিগঞ্জের এই পদ্মা সেতু যে রেল লিঙ্ক প্রকল্প তার সবশেষ। ফারিহা, পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের মাওয়া এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সাগর নিয়ে আলাদা মন্ত্রণালয় করলেই সব সমস্যার সমাধান হবে না, দরকার কাজ করা। বিশেষ করে গবেষণা বাড়ানো গেলে বাংলাদেশ বঙ্গোপসাগর থেকে অনেক সম্পদ অর্জনে সক্ষম হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সমুদ্র বিষয়ক পরিবেশবাদী সংগঠন সেভ আওয়ার সি বাংলাদেশের আয়োজনে এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, সরকার প্রধান সমুদ্র অর্থনীতি ও পরিবেশ নিয়ে আরও কাজ করতে চান এবং তিনি চান দেশের সব সম্পদ সম্পর্কে শিশুরা যাতে অবগত থাকে। তিনি আরও জানান, এ বিষয়টির সঙ্গে 17টি মন্ত্রণালয় জড়িত, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয় এবং সাগর নিয়ে বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি। ধনী দেশ আমরা নই, তবু আমরা 2 হাতে টাকা দিচ্ছি। আমরা ব্যক্তিরা আছেন যারা এই ক্ষেত্রে কাজ করেন, তাদের কাছে এবং আমাদেরকে সচেতন করার জন্য সরকার প্রধানের আগ্রহ সর্বব্যাপী। দেয়ার ইজ নো সাবজেক্ট যেটা উনি অ্যাভয়েড করে যান বা কম মনোযোগ দেন। আমরা আমাদের যে অর্থগুলো আমরা ভাগাভাগি করি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, আমরা বিশেষ বিশেষ মন্ত্রণালয়কে আমরা নজরে রাখি এবং মাননীয় প্রধানমন্ত্রী চান আরও বেশি করে করার জন্য। সেই গর্সির যে আগ্রহ, নোংরের যে আগ্রহ বা অন্যান্য যাদের, সেটার সঙ্গে আমরা পুরোপুরি সহমত পোষণ করি, একসঙ্গে থাকি, কাজ করি এবং আরও বেশি করে কাজ করতে চাই। রাজধানীর প্রবেশমুখ আবদুল্লাপুরের টঙ্গী ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, ফারিয়া, এই যে যানজট, আমরা জানাচ্ছিলাম যে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী এবং আবদুল্লাপুর এই পর্যন্ত কিন্তু যানজট লেগে আছে। এর কারণ হিসেবে যদি বলি যে টঙ্গীর যে শেষ সীমানা অর্থাৎ রাজধানীর প্রবেশমুখ আবদুল্লাপুর, সেখানে একটি ব্রিজের মাঝখানে ভেঙে পড়েছে কিছু অংশ, যে কারণে কিন্তু সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেসব যানবাহন কিন্তু তাদের যানবাহন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রী এবং যানবাহন হচ্ছে টঙ্গীর কামারপাড়া হয়ে আবদুল্লাপুর ওই দিক দিয়ে ঘুরে তারপর কিন্তু রাজধানীতে প্রবেশ করছে। অর্থাৎ উত্তরবঙ্গের যেসব গাড়ি রাজধানীতে প্রবেশ করবে সে সকল গাড়ি কিন্তু তীব্র যানজটের মুখে, অর্থাৎ অন্তত 12 কিলোমিটার যানজট পার হয়েই তাদেরকে রাজধানীর যেতে হচ্ছে।
আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে টঙ্গীর চেরাগালি এলাকা। এখানে কিন্তু দীর্ঘ গাড়ির যে লাইন, সেই লাইন এখন নয়, আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে অবস্থান করছি, কিন্তু এই লাইন আসলে সরছে না। এর কারণ হিসেবে এর আগেই বলছিলাম যে ব্রিজের অংশ ভেঙে পড়েছে, এই কারণে হচ্ছে সেখান দিয়ে রাজধানীর দিকে গাড়ি প্রবেশ করতে পারছে না, এবং গাড়ি ঘুরে ঢাকা রাজধানীতে প্রবেশ করার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে রাজধানী থেকে যেসব গাড়ি বেরিয়ে আসছে, অর্থাৎ গাজীপুর কিংবা ময়মনসিংহ যাচ্ছে, সেই সকল গাড়ির অপর পাশের কিন্তু লাইনে খুব একটা যানজট নেই। আপনারা দেখছেন যে এই যে পায়ে হেঁটে যাত্রীরা যাচ্ছেন এবং তারা রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করছেন যেভাবে পারেন, কারণ দুর্ভোগের যে যানজট, সেই যানজটে কিন্তু গাড়ি যখন থেমে আছে ঘন্টার পর ঘন্টা, তখন কিন্তু তারা আসলে গাড়িতে বসে থাকতে নারাজ। এবং এই যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আজকে নয়, গতকালকেও ছিল, এবং তারপর কিন্তু সেই ব্রিজের উপরে কিছু স্লিপার দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু সেখানে যান চলাচল স্বাভাবিক করা যায়নি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে যানজটের সবশেষ খবর। রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাপুরের টঙ্গী ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, এবং সে খবর জানাচ্ছিলেন সহকর্মী। ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দগ্ধ আরও 7 জনকে ভর্তি করা হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ফায়ার সার্ভিস জানায়, ঝালকাঠির পদ্মা তেল ডিপোতে ডিজেল ও পেট্রোল সরবরাহ করতে চট্টগ্রাম থেকে আসার পর জেলা শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙর করা ছিল সাগর নন্দিনী 3 নামের জাহাজটি। সকাল 8:30টার দিকে হঠাৎ তেলের পাম্প ঘরে বিস্ফোরণ ঘটে জাহাজে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন, কিন্তু তার আগে অগ্নিদগ্ধ হন 8 শ্রমিক। তাদেরকে প্রথমে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কামরুজ্জামান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আসলে ওইখানে ওরা বলতে পারছে না, তার কিছুটা মেন্টাল ট্রমাতে আছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, তারা ওইখানে যে আগুন নিয়ন্ত্রণে আছে, বর্তমানে আগুনের কোনো সমস্যা নেই। তো অয়েল ট্যাঙ্কারটা এখন চালানো যাবে কিনা ওরা বলতে পারছে না, না দেখলে বলা যাবে না। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের দামে আগুন। একদিনের ব্যবধানে কেজিতে বেড়ে গেছে 400 থেকে 500 টাকা। ছুটির দিনে আজ বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1400 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মাপাড়ে দেশসেরা এই ভোরের ইলিশের হাটেই যেন আকাল। মুন্সিগঞ্জের মাওয়ায় এই আড়তগুলোতে বড় আকারের রূপালী ইলিশের পসরা থাকলেও চাহিদার তুলনায় অনেক কম, তাই তো দামেও আগুন। বরাবরের মতো এই শুক্রবারও ছুটির দিনে রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন এখানে, কিন্তু ইলিশের স্বাদ না নিয়েই ফিরে যেতে দেখা গেছে অনেককে। আড়তদাররা বলছেন, বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন থাকায় অনেক জেলে নদীতে নামেননি, তাই আড়তগুলোতে উঠেনি পর্যাপ্ত ইলিশ। ঢাকা থেকে আমি আসছি, এসে এখানে ইলিশ কিনতে আসছিলাম, কিন্তু দেখছি মাছের দাম খুবই বেশি, যেভাবে এর থেকে অন্য বাজারে আরও দাম কম। আমদানি কম হিসাবে আজকে ক্রেতা একটু বেশি, এই কারণে মাছের দাম অনেক বেশি, দামও বেশি, এই জন্য চলে যেতেছি। নির্বাচনের কারণে অনেক জেলেরা ভোট দেওয়ার কারণে নদীতে নামে নেয়, নদীতে নামার কারণে মাছ ধরতে পারে না। আজকে মাছ মাওয়াঘাট একটু কমাইছে। এদিকে সম্প্রতি মাওয়ায় এই মৎস্য হাট সরিয়ে নেওয়ার নোটিশে দুশ্চিন্তায় আড়তদাররা। 50 বছর ধরে ঐতিহ্য, এটা 50 বছর ধরে আমাদের সামনে যেতে হলে আমাকে একটা জায়গা দিয়ে আমরা সুন্দরভাবে চলে যাবো, আমরা কোনো সামনেই করব না। ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত জাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। জেলায় 10,064 নিবন্ধিত জেলে পরিবার মাছ শিকারের সাথে জড়িত। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীর মাছ বাজারে নেই পরিবহন ভাড়া বৃদ্ধির কোনো প্রভাব, তবে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সপ্তাহ ব্যবধানে বিভিন্ন প্রজাতির দাম কিছুটা বাড়লেও ইলিশের দাম বেড়েছে হালিতে 800 থেকে 1200 টাকা।
এদিকে কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। উচ্চ মূল্যের সবজি বাজারে নতুন করে দাম বাড়েনি। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে সরগরম রাজধানীর কারওয়ান বাজার। পরিবহন ব্যয় বাড়ায় বাড়তে পারে কাঁচা পণ্যের দাম, এমন আশঙ্কায় বাজারে এসে তুলনামূলক স্বস্তির কথা জানালেন ক্রেতারা। যদিও বিক্রেতারা জানালেন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বাড়তি চাহিদার মুখে কিছুটা বেড়েছে মাছের দাম, ইলিশের সরবরাহ নেই বললেই চলে। মাল উড়ে আয় না, এলাকার কেজিতে 100-200-300 টাকা বেশি। আলি বেচতেছি এইটা মানে আমরা 2800-3000, এটা ওজন আছে মনে করেন আপনার 800 গ্রাম, 850 গ্রাম। আগের থেকে একটু অল্প বেশি, আমদানি কম হইতেছে তো এই 10-5 টাকা বেশি। শুক্রবারে যে বাজার করি তখন তো দাম একটু বেশি থাকে, আজকে একটু কম মনে হচ্ছে। আজকে রূপচাঁদা নিলাম, অ্যাটলিস্ট 50 টাকা 100 টাকা কম আছে। কিন্তু মাছের দাম একটু বাড়তির দিকে, তবে যে পরিমাণে পরিবহন ভাড়া কিংবা যে জিনিসটা, এইটা আমি লক্ষ্য করতেছি না যে ওই কারণে দাম বাড়াইছে তারা। বাজারে বাড়তে শুরু করেছে মুরগির সরবরাহ, তাই সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে 20 টাকা পর্যন্ত। সোনালীতে কমেছে 20 থেকে 40 টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে দেশি মুরগি। আগে মুরগির দাম ছিল আপনার 350 থেকে 320 টাকা সোনালীটা, এর সাথে আমরা বেচতেছি 280 টাকা। ব্রয়লারটা ছিল 180 থেকে 200 টাকা, বর্তমানে বেচতেছি 160 টাকা কেজি। মুরগির আমদানি হয়েছে একটু বেশি, এজন্য বাজার একটু কম। মুরগির দামটা একটু কম মনে হচ্ছে। উচ্চ মূল্যের সবজি বাজারে নতুন করে দাম বাড়েনি, বরং সরবরাহ বাড়ায় শিম ও কাঁচামরিচ সহ বেশ কয়েকটি সবজির দাম কমেছে বলে জানালেন ক্রেতা বিক্রেতারা। শিম আজকের বাজার অনেকটাই কম, গত সপ্তাহে ছিল 120, আজকের বাজারে 60। মরিচ আজকে 80 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 120। সরবরাহ কম নাই, সবজির দাম ঠিক আছে, বাজার দাম কমছে। যে জিনিসগুলো অ্যাভেলেবল ওই জিনিসগুলোর দাম কম, যে জিনিসগুলো একটু কম ওটার দাম একটু বেশি। গত বাজারে ফুলকপি কিনলাম 70 টাকা জোড়া, আজকে কিনলাম এটা 60 টাকা জোড়া। বাজারে নানা প্রজাতির শাকের সরবরাহ বাড়লেও বিক্রি হচ্ছে আগের দামেই। দেখছেন এ সময়ের বাণিজ্য। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন আরও 7 জন। তাদেরকে পাঠানো হয়েছে ঢাকায়। এই মুহূর্তে ঘটনাস্থল লালখাই এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত। ধন্যবাদ ফারিয়া। আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে একটি ভবন বিধ্বস্ত অবস্থায় আছে। এই ভবনটিতে আজকে ভোর 6টার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। তো এলাকার যে বাসিন্দা, স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে ঘটনাস্থলে উপস্থিত আছেন। তাদের কাছ থেকে যেটা জেনেছি যে মুক্তার হোসেন নামে এলাকার সাবেক একজন ইউপি সদস্য, তার বাড়ির এই 5তলা ভবনটির এই নিচতলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এর পাশে, এই ভবনটির ঠিক পাশেই গ্যাসের যে একটা রাইজার এখানে আছে। এই বিস্ফোরণের পর থেকে রাইজারে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, মূলত এই রাইজারে আগুন ধরে যাওয়ার কারণেই ঘটনার ব্যাপকতা, দুর্ঘটনার এবং ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভবনটির 5তলা ভবনটির নিচতলা পিলারগুলো একেবারে ধসে পড়েছে এবং এই ঘটনার পাশের একটি ভবনও কিন্তু ক্ষতি হয়েছে। এই ঘটনায় আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনেছি যে মায়াবিনী নামে একজন নারী নিহত হয়েছেন এবং 8 জন দগ্ধ আহত হয়েছেন। এর মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং 6 জনকে তারা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা তেমন বেশি আশঙ্কাজনক নয়, তবে ভবনটি সত্যি একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ঘটনা এখন পর্যন্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে এই তদন্ত কমিটি তারা বিষয়টি খতিয়ে দেখছেন, এই দুর্ঘটনার কারণ এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এর দায়ভার কার, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং এই তদন্ত কমিটিতে এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবেন। এখন পর্যন্ত ভবনটি এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে অন্য উপরতলা যে বাসিন্দারা রয়েছেন সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার সবশেষ খবর। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে লালখাই এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত।
বান্দরবান সদর উপজেলার সুলতানপুর এলাকায় সুয়ালক খালের উপর নির্মাণ করা হয়েছে ৪৫ মিটার দীর্ঘ একটি রাবার ড্যাম। এর ফলে চাষাবাদের আওতায় আসবে দুই পাড়ের ৭০০ হেক্টর অনাবাদি কৃষি জমি এবং ভাঙনের হাত থেকে রক্ষা পাবে দুই পাড়ের শতাধিক ঘরবাড়ি। ইতিমধ্যে প্রকল্পটির ৯৫% কাজ শেষ হয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে রাবার ড্যামটি। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় সুয়ালক খালের উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয়েছে ৪৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম ও ব্রিজ। প্রতি বছর শীত মৌসুমে সেচ সুবিধা না থাকায় পানির অভাবে চাষাবাদ করতে পারত না সুলতানপুর ও পুরানগড় এলাকার কৃষকেরা। এতে অনাবাদি পড়ে থাকত দুই পাড়ের প্রায় ৭০০ হেক্টরেরও বেশি জমি। এছাড়াও বর্ষার ভাঙনের কবলে পড়ত দুই পাড়ের মানুষের ঘরবাড়ি। বর্ষায় খালের পানি বেড়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, কৃষক সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া ছিল কষ্টকর। জরুরি প্রয়োজন ও রোগী বহনে ৪ থেকে ৫ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হতো স্থানীয়দের। কিন্তু রাবার ড্যামটি নির্মিত হওয়ায় চাষাবাদের আওতায় এসেছে প্রায় ২,০০০ একর অনাবাদি জমি। খালের দুই পারে সিমেন্টের তৈরি ৫০,০০০ ব্লক দিয়ে বাঁধ তৈরি করায় ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে দুই পারের শতাধিক ঘরবাড়ি। রাবার ড্যামটা হওয়ার কারণে আমাদের উঁচা জমিনে পানির ব্যবস্থা হয়ে গেছে। রাবার ড্যামের ব্রিজ হওয়াতে আমাদের বেশি সুবিধা হয়েছে। এখন আমরা সরাসরি যাইতে পারি। বারিশা গেলে পানি থাকতে শুধু গেলে আমাদের চাষাবাদ হইতো। এই রাবার ড্যামের কারণে আমাদের চাষাবাদ হইতেছে। ২০১৯ সালে ১১ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণের কাজ শুরু হয়। ইতিমধ্যে এর ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। এই রাবার ড্যামের ফলে পুরানগড় ইউনিয়নের প্রায় ৭০০ হেক্টরের মতো জমি সেই সুবিধার আওতায় আসবে। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আর শুধু ব্লকের কাজ শেষ হয়ে গেলেই আমরা এটা উদ্বোধন করতে পারবো। বর্ষায় রাবার ড্যামের মাধ্যমে একদিকে পানি সংরক্ষণ করে সেচ সুবিধা পাবে কৃষকেরা, অন্যদিকে ব্রিজের কারণে উৎপাদিত পণ্য পরিবহন ও যাতায়াত সুবিধা বাড়বে। সময় সংবাদ, বান্দরবান। দেখছেন এ সময়ের বাণিজ্য। নওগাঁয় হাটগুলোতে বেড়েছে আমন ধানের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে দামও বেড়েছে মন প্রতি ৩০ থেকে ৪০ টাকা। তবে এই দাম ধরে রাখতে সরকারের সাহায্য চাইলেন কৃষকরা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। ভোর থেকেই নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচতে ভিড় করেন কৃষকরা। শুক্রবার সরবরাহ বাড়ায় বেচাকেনাও ছিল জমজমাট। সপ্তাহ ব্যবধানে এই হাটে ধানের দাম বেড়েছে মন প্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। তবে আমনের দাম কিছুটা বাড়লেও চিনি আতপের দাম কমেছে মন প্রতি ৫০ থেকে ৬০ টাকা। মৌসুমের শুরুতেই ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। ৭ মণ ধান নিয়ে আসছিলাম, ১০৪০ টাকা বিক্রি করেছি। এই বাজারটা যাতে থাকে আর কি। যেই ধানের দাম এখন আছে, এই দাম যদি থাকে তাহলে কৃষকের কিছু পত্তা আসবে, না হলে পত্তা আসবে না। ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ধানের বর্তমান বাজার মূল্য প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকা থাকলে এটা কৃষকের জন্য লাভজনক। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে মজুদ নিশ্চিত করতে চড়া দামে ধান কিনতে হচ্ছে তাদের। স্বর্ণা ৫ ধান কেনা হয়েছে ১০২০ থেকে ৩০ টাকা, কাটারি ধান কেনা হয়েছে ১৩০০ টাকা। বাজার বর্তমান বেশি আছে, কৃষকেরা খুশি। মিনিকেট ধানের দাম ১২৬০, ৭০, ৮০ থেকে ১৩০০ পর্যন্ত। পুরাতন ধানের সরবরাহ কমে যাচ্ছে, নতুন ধানের আমদানি পর্যায়ক্রমে বাড়ছে। জেলায় ছোট বড় ৭৫০ মিল পরিচালনায় ১২০০ ব্যবসায়ী ধান চাল সংগ্রহ করে থাকেন। চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৭ টাকা কেজিতে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজিতে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমিত সম্পদ দিয়েই বৈশ্বিক উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কো পুরস্কার। প্রধানমন্ত্রী বললেন, রোহিঙ্গা সংকট বাড়াবে আঞ্চলিক ঝুঁকি। এখনো চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া। জনগণের সামর্থ্য মাথায় রেখে এ সপ্তাহে দেওয়া হবে ৩টি প্রস্তাবনা। ডিসেম্বরে দৃশ্যমান হবে ৯টি স্টেশন। এবং ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ১ জনের মৃত্যু। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।